মার্চ 2021, 2,24,000 টনের এক দৈত্যাকার কন্টেইনার জাহাজ এভার গিভেন আড়াআড়িভাবে আটকে গেল সুয়েজ খালে। মাত্র 6 দিনে ভেঙে পড়ার উপক্রম হলো বিশ্বের সাপ্লাই চেইন। প্রতিদিনের ক্ষতি আনুমানিক 9.6 বিলিয়ন মার্কিন ডলার। আবার এই ঘটনার ঠিক 1 বছর পর 2022 সাল শুরু হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। অবরুদ্ধ হলো কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি। বন্ধ হয়ে গেল বিশ্বের খাদ্যের সরবরাহের ধমনী। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রয়োজনীয় গমের 40% আসতো ইউক্রেন থেকে। সে প্রেক্ষিতে লক্ষ লক্ষ মানুষ পড়ল দুর্ভিক্ষের মুখে। জাতিসংঘ চুক্তি করল, কিন্তু কোনো জাহাজ কোম্পানি রাজি নয় এই মৃত্যু পতাকায় জাহাজ পাঠাতে। যদি মিসাইল হামলা হয়, কে নেবে এই ঝুঁকি? কে দেবে এই বিমা? দুটি বৈশ্বিক সংকটেরই সমাধান এসেছিল একটি জায়গা থেকে। কোনো সুপার পাওয়ার সরকার নয়, বিশ্ব ব্যাংক নয়, বরং লন্ডনের 350 বছরের পুরনো একটি বাজার থেকে। নাম লয়েডস অফ লন্ডন। ইউক্রেন থেকে পুনরায় খাদ্যশস্য সরবরাহ চালুর জন্য লয়েডসের অ্যাসকট সিন্ডিকেট এবং মাস ব্রোকাররা মিলে চালু করে এক বিশেষ বিমা সুবিধা, নাম S1, যা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে জাহাজ চলাচল সম্ভব করে তোলে। এমন কথাও আপনি শুনবেন, লয়েডস বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করে। কথাটি পুরোপুরি সত্য নয়, বরং বলা উচিত লয়েডস বিশ্ব বাণিজ্যকে সম্ভব করে তোলে। কিন্তু কিভাবে? এক সময়কার একটি সাধারণ কফি শপ আজকে বিশ্বের যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু বিপর্যয়ের মতো জটিল সব ঝুঁকির সবচেয়ে বড় গ্যারান্টার হয়ে উঠল। এই গল্পে আলো যত না আছে, অন্ধকার তার থেকেও বেশি। আসুন সেই গল্পটি আবার করা যাক। আগে বেসিকটা বোঝার চেষ্টা করুন। খেয়াল করুন, যে কোনো আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য আপনি জাহাজে পাঠান কিংবা বিমানে করে পাঠান, সবসময় ঝুঁকি থাকে। ঝড়, দুর্ঘটনা, ডুবে যাওয়া, লুটপাট, যুদ্ধ, নিষেধাজ্ঞা, এসব। এখন প্রশ্ন, যদি 100 কোটি টাকার মালামাল সমুদ্রপথে আপনি আফ্রিকাতে পাঠান, আর জাহাজ যদি আপনার মালামাল সমেত মাঝপথে অর্থাৎ সাগরে ডুবে যায়, আপনাকে ক্ষতিপূরণ কে দেবে? জাহাজ কোম্পানি নিজের পকেট থেকে তো জীবনেও দেবে না। আবার আপনার পণ্যের ক্রেতা বা আপনি নিজেও অর্থাৎ বিক্রেতা ঝুঁকি নিতে রাজি নন। তাই দরকার হয় একজন গ্যারান্টর, যিনি বলবেন আপনার মাল যদি ডুবে যায় বা নষ্ট হয়, ক্ষতিপূরণ আমি দেব। অর্থাৎ এই গ্যারান্টর হলো একজন বিমাদাতা বা ইন্স্যুরার। গ্যারান্টি কথাটি সাধারণ মানুষের ভাষা, টেকনিক্যাল ভাষায় এটি ইন্স্যুরেন্স কভারেজ। এখন এই ইন্স্যুরেন্স কভারেজ দিয়ে তাদের লাভ কি? বিশাল লাভ। আপনার ওই 100 কোটি টাকার পণ্যের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি হয় 2%, তাহলে মোট প্রিমিয়াম 2 কোটি টাকা। অর্থাৎ আপনি 2 কোটি টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেবেনই দেবেন। এটা ইন্স্যুরেন্স কোম্পানির নিশ্চিত আয়। এখন যদি জাহাজ ডুবে যায়, তাহলে তারা আপনাকে 100 কোটি টাকার ক্ষতিপূরণ দেবে। ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে কাজ করে আর কি। এখন বলুন তো, কয়টা জাহাজ ডুবে যায়? আপনার মতো এমন 1000 ক্রেতার কাছ থেকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিচ্ছে তারা। অর্থাৎ 2 কোটি টাকা করে ধরলেও মোট প্রিমিয়াম বাবদ তাদের আয় 2000 কোটি টাকা। আর যদি জাহাজ ডোবার ঘটনা ঘটে, সেটা ঘটলেও 1টা বা 2টা ক্লায়েন্টের জাহাজ ডুববে। আচ্ছা, ধরুন 10টা ক্লায়েন্টের মালামাল ডুবে গেল। অর্থাৎ যদি 10টা ক্লায়েন্টকে ফুল ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে কত টাকা দিতে হবে? 1000 কোটি টাকা। 2000 কোটি টাকা প্রিমিয়াম বাবদ আয় করে তা থেকে 1000 কোটি টাকা ক্ষতিপূরণ দিলেও প্রফিট কিন্তু 1000 কোটি টাকা। এভাবেই বিশ্ব বাণিজ্য চলে। বিশ্বে শত শত ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা গ্যারান্টর হয়, ইন্স্যুরেন্স দেয়। যেমন আছে বাংলাদেশের সাধারণ বীমা কর্পোরেশন। কিন্তু যেখানে ঝুঁকি খুব বেশি, যেমন যুদ্ধ, সন্ত্রাস, জলদস্যু, এসব, অথবা আপনি পাঠাচ্ছেনই ঝুঁকিপূর্ণ প্রোডাক্ট যেমন তেল ট্যাঙ্কার, LNG ট্যাঙ্কার, এসব, সেখানে সাধারণ কোম্পানিগুলো ভয়ে সরে যায়। এই জায়গায় লয়েডস অফ লন্ডনে গিয়ে আসে, কারণ এটি সবচেয়ে বড় এবং সবচাইতে ঝুঁকিপূর্ণ ইন্স্যুরেন্স মার্কেট। লয়েডস অফ লন্ডন কোনো একক কোম্পানি নয়, এটি বিশ্বের সবচাইতে বড় ইন্স্যুরেন্স মার্কেট। খুব বড় এবং অস্বাভাবিক ঝুঁকি হলে 20 থেকে 30টি সিন্ডিকেট মিলে ঝুঁকি ভাগ করে নেয়। লয়েডস অফ লন্ডনের পুরো ইতিহাস শুনলে ব্যাপারটি আপনি বুঝবেন। 1686 সাল লন্ডনের টাওয়ার স্ট্রিটে এডওয়ার্ড লয়েড একটি কফি শপ খোলেন। সেই যুগে লন্ডনে 80টিরও বেশি কফি শপ ছিল। লয়েডসের কফি হাউস বিখ্যাত ছিল কারণ এটি শুধু কফি শপই ছিল না, কফির সাথে এটি তথ্যও বিক্রি করত। এডওয়ার্ড লয়েড তার কফি শপে একটি পালপিট বা মঞ্চ স্থাপন করেছিলেন।
সেখান থেকে জাহাজের খবর, অর্থাৎ কখন কোন জাহাজ বন্দরে ভিড়বে, কোন জাহাজ বন্দর ছাড়বে, কোন জাহাজ ডুবে গেছে, এইসব গুরুত্বপূর্ণ সামুদ্রিক খবর প্রচার করতেন তিনি। তৎকালীন ব্যবসায়ীদের কোনো ব্যক্তিগত অফিস ছিল না, তারা কফি শপের টেবিল ভাড়া নিতেন। এখানেই তারা চুক্তি করতেন, জাহাজ কেনাবেচা করতেন, মাল কেনাবেচা করতেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একে অপরের ঝুঁকিও ভাগাভাগি করতেন। তখনকার দিনে একটি জাহাজের সমুদ্রযাত্রা ছিল আজকের মহাকাশ অভিযানের মতোই ঝুঁকিপূর্ণ। জাহাজ ডুবে গেলে একজন ব্যবসায়ীর পক্ষে সেই ক্ষতিপূরণ সামলানো অসম্ভব ছিল। লয়েডসের টেবিলে বসে ব্যবসায়ীরা, যাদেরকে বলা হতো আন্ডার রাইটার, সেই ঝুঁকি ভাগ করে নিতেন। একজন ধরুন 10%, আর একজন 5%, এভাবে পুরো জাহাজের ঝুঁকি ভাগাভাগি করে নিতেন তারা। এটাই ছিল আধুনিক বিমার জন্ম। তথ্যই ছিল লয়েডসের আসল পণ্য। 1696 সালে এডওয়ার্ড লয়েডস নিউজ নামে একটি পত্রিকা চালু করেন, যদিও সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু 1734 সালে লয়েডস লিস্ট নামে এটি পুনর্জন্ম নেয়। এটি বিশ্বের প্রাচীনতম সংবাদপত্রগুলোর একটি এবং এটি ছিল বিশ্বের প্রথম গ্লোবাল ট্রেড ডেটাবেস। সময়ের সাথে সাথে লয়েডস কফি শপ থেকে একটি শক্তিশালী আর্থিক বাজারে পরিণত হচ্ছিল। কিন্তু এই বাজারের প্রাথমিক মূলধন কোথা থেকে এলো? এটাই লয়েডসের সেই সিক্রেট হিস্ট্রি বা গোপন ইতিহাস, যা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং একটি নির্মম সত্য। সপ্তদশ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ব্রিটিশ জাহাজগুলো আনুমানিক 3.2 মিলিয়ন আফ্রিকান মানুষকে জোরপূর্বক আটলান্টিক পার করিয়েছিল। লয়েডস ছিল সেই গ্লোবাল দাস বাণিজ্যের গ্লোবাল সেন্টার ফর ইন্স্যুরিং। লয়েডসের আন্ডার রাইটাররা সেই জাহাজগুলোর বিমা করত, এবং শুধু জাহাজই নয়, জাহাজে থাকা মানুষেরও বিমা করা হতো। কৃতদাসদের গবাদি পশুর সাথে প্যারিশেবল গুডস বা পচনশীল পণ্য হিসেবে রপ্তানি করা হতো। এই ব্যবসা থেকে অর্জিত মুনাফাই ছিল সেই মূলধন যা লয়েডসকে পরবর্তী 300 বছর ধরে বিশ্ব বাণিজ্যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা দিয়েছিল। লয়েডসের অন্যতম প্রতিষ্ঠাতা জন জুলিয়ান অ্যাঙ্গাস্টাইন, যিনি ফাদার অব লয়েডস নামে পরিচিত, তিনি ক্যারিবিয়ান দাসভিত্তিক স্টেটের ট্রাস্টি ছিলেন। যখন দাসপ্রথা বিলুপ্ত হলো, তখন ব্রিটিশ সরকার কৃতদাসদের নয়, বরং দাস মালিকদের ক্ষতিপূরণ দিয়েছিল। সেই ক্ষতিপূরণভোগীদের মধ্যে লয়েডসের প্রতিষ্ঠাতা সদস্যরাও ছিলেন। এই অন্ধকার ইতিহাস লয়েডস এখন স্বীকার করে। তারা এই নিন্দনীয় ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে এবং কৃষ্ণাঙ্গ এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য 52 মিলিয়ন পাউন্ডের বিভিন্ন উদ্যোগ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। লয়েডস নিজে কোনো বিমা কোম্পানি নয়, এটি একটি মার্কেট প্লেস বা বাজার। এখানে একটি ছাদের নিচে মূলত অনেকগুলো আলাদা আলাদা বিমা কোম্পানি বা সিন্ডিকেটের সমাবেশ। এই বাজারে প্রধানত 4টি পক্ষ থাকে। এক হলো সিন্ডিকেট, এরাই আসল বিমাকারী। প্রতিটি সিন্ডিকেট এক বা একাধিক মেম্বার বা আর্থিক বিনিয়োগকারী দ্বারা গঠিত, যারা ঝুঁকি গ্রহণ করে। 2024 সালের হিসেবে লয়েডসে 84টি সিন্ডিকেট রয়েছে। 2. ব্রোকার, এরা গ্রাহকের প্রতিনিধি। একজন গ্রাহক সরাসরি সিন্ডিকেটের কাছে যেতে পারে না, তাকে অবশ্যই একজন অনুমোদিত লয়েডস ব্রোকারের মাধ্যমে যেতে হবে। 3. মেম্বার্স বা নেমস, এরা সিন্ডিকেটকে মূলধন যোগান দেয়। ঐতিহাসিকভাবে এরা ছিলেন ধনী ব্যক্তি, যাদেরকে নেম বলা হতো। আর 4 হলো কভার হোল্ডার্স, এরা হলো লয়েডসের গ্লোবাল এজেন্ট। এরা বিশ্বজুড়ে লয়েডসের সিন্ডিকেটের পক্ষে বিমা চুক্তি করার ক্ষমতা রাখে। এই সিস্টেম কিভাবে অসম্ভব ঝুঁকিকে সম্ভব করেছে? সেরা উদাহরণ হলো 1912 সালের সেই টাইটানিকের মালিক হোয়াইট স্টার লাইন তাদের ডুববে না এমন জাহাজের জন্যও 1 মিলিয়ন পাউন্ড বিমা করতে চেয়েছিল। এই ঝুঁকি কোনো একক কোম্পানি নিতে রাজি ছিল না। তখন ব্রোকার উইলস ফেয়ার অ্যান্ড কোম্পানি সেই পলিসি পেপার বা স্লিপ নিয়ে লয়েডসের আন্ডার রাইটিং রুমে প্রবেশ করে। একটি সিন্ডিকেট হয়তো ঝুঁকির 10% নিল, আরেকটি সিন্ডিকেট নিল 75,000 ইউরো। ব্রোকার এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরতে থাকে যতক্ষণ না সেই স্লিপে 100% পূর্ণ হলো। এভাবেই লয়েডস শুধু টাইটানিক নয়, প্রথম স্যাটেলাইট, বিখ্যাত পিয়ানিস্টের আঙ্গুল পর্যন্ত বিমা করেছে। যখন টাইটানিক ডুবে গেল, লয়েডস সম্পূর্ণ দাবি পরিশোধ করে দিয়েছিল। তাহলে আজকের লয়েডস কতটা শক্তিশালী? 2024 সালের ডেটা অনুযায়ী লয়েডসের মোট গ্রস রিটেন প্রিমিয়াম 55.5 বিলিয়ন পাউন্ড এবং এটি 86.9%-এর একটি দুর্দান্ত কম্বাইন্ড রেশিওতে চলছে, অর্থাৎ অত্যন্ত লাভজনক। কিন্তু এই ডেটা আসল গল্পটি বলে না। লয়েডস বিশ্ব বাণিজ্যের সব কিছু নিয়ন্ত্রণ করে না। উদাহরণস্বরূপ গ্লোবাল কার্গো মার্কেটে লয়েডসের শেয়ার মাত্র 9.7% এখন। চীনের শেয়ার যেখানে 17.6%। লয়েডসের আসল শক্তি হলো হাই রিস্ক বা অতি ঝুঁকিপূর্ণ খাতে।
গ্লোবাল অফশোর এনার্জি মার্কেটে অর্থাৎ সমুদ্রের মাঝখানে থাকা তেলের রিগ, পাইপলাইন এবং উইন্ড ফার্মের বিমা লয়েডস একাই করেছে 30%-এরও বেশি। এটি এভিয়েশন ওয়্যার বা যুদ্ধকালীন বিমান চলাচলের ঝুঁকির বাজারেও মেজরিটি শেয়ার হোল্ডার। লয়েডস সাধারণ ঝুঁকি নয়, বরং সেই সব ঝুঁকিগুলো নেয় যা অন্য কেউ নিতে চায় না। লয়েডসের আন্ডাররাইটিং রুমের মাঝখানে আজও একটি বেল ঝোলানো আছে, যার নাম লুটিন বেল। 1799 সালে সোনা বোঝাই লুটিন জাহাজটি ডুবে যায়, যার বিমা করেছিল লয়েডস। সেই জাহাজটির ঘণ্টাই আজ লয়েডসের প্রতীক। ঐতিহ্যগতভাবে কোনো জাহাজ সমুদ্রে হারিয়ে গেলে এবং তার খারাপ খবর এলে এই ঘণ্টা একবার বাজানো হয়, আর জাহাজটি নিরাপদে ফিরে এলে বাজানো হয় 2 বার। 9/11 হামলার পর এবং রানী এলিজাবেথের মৃত্যুর পর এই ঘণ্টা একবার করে বাজানো হয়েছিল। লয়েডস আজ এক নতুন যুগে প্রবেশ করেছে। 350 বছর আগে তারা কাঠের জাহাজের ঝুঁকি নিত, আজ তারা সিস্টেম্যাটিক রিস্ক নিচ্ছে, যার ভেতরে আছে গ্লোবাল সাইবার অ্যাটাক, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম আবহাওয়া এবং মহাকাশ গবেষণার ঝুঁকি পর্যন্ত। লয়েডস এখন ব্লুপ্রিন্ট 2 নামে এক বিশাল ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এর লক্ষ্য হলো 300 বছরের পুরনো কাগজ ভিত্তিক স্লিপ সিস্টেমকে একটি ডেটা ফাস্ট প্ল্যাটফর্মে পরিণত করা। শেষ পর্যন্ত লয়েডসের মূল ব্যবসায়িক মডেলটি চেঞ্জ হয়নি এখনও। এডওয়ার্ড লয়েডসের সেই কফি শপ ছিল একটি ফিজিক্যাল নেটওয়ার্ক যা সামুদ্রিক তথ্য শেয়ার করত। আজকের লয়েডস হলো একটি ডিজিটাল নেটওয়ার্ক যা গ্লোবাল ঝুঁকি শেয়ার করে। এটি এমন একটি বাজার যা অজানাকে মূল্য দেয় এবং অনিশ্চয়তাকে মূলধন করে, যাতে বাকি পৃথিবী নিশ্চিন্তে বাণিজ্য চালিয়ে যেতে পারে। টাইটানিক জাহাজের ইন্স্যুরেন্সের বিষয়টি যখন এলোই, তখন টাইটানিক নিয়ে আমার এই ভিডিওটি দেখতে পারেন। টাইটানিক রিলেটেড যত কনস্পিরেসি থিওরি আছে সবগুলোর পেছনেই দেখবেন ঘুরে ফিরে এই ইন্স্যুরেন্স। আসুন সেই কনস্পিরেসি থিওরিটিও বোঝার চেষ্টা করি। এই ভিডিওটি দেখতে পারেন। আর এমন ভিডিও যাতে মিস না হয় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।